সমস্ত অতিথিদেরকে আমি বলবো আপনারা প্রদীপের সলতেতে অগ্নিস্ফুলিঙ্গের মাধ্যমে অন্ধকারময়কে দূরে সরিয়ে এক আলোকময় প্রভা সৃষ্টি করুন। আমরা প্রত্যেকেই অবগত মাঙ্গলিক কাজের প্রধান অংশ হিসাবে আমরা প্রদীপকে ব্যবহার করি। সেই প্রদীপের সুন্দর আভা, সুন্দর আলো আজকের অনুষ্ঠানকে মঙ্গলময় করে তুলবে। আমরা আপ্লুত, আমরা গর্বিত, আমরা অভিভূত। আমাদের মধ্যে গুণীজনের সমারোহে আজকে পরিপূর্ণ আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণ। আমাদের প্রদীপ প্রজ্বলন হবে, অন্ধকারকে দূরীভূত করে অনুষ্ঠানের মধ্যে আলোর প্রবাহকে আমরা প্রবেশ করাবো অতিথিদের স্পর্শে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। শুধু সম্মানীয় অতিথিবৃন্দ যারা মঞ্চে উপবিষ্ট, তাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ, আপনারা প্রদীপ সম্মুখখানে দাঁড়িয়ে একে একে প্রদীপের বালতিতে অগ্নিস্ফুলিঙ্গের স্পর্শ করার। আপনাদের স্পর্শে আলোকময় হয়ে উঠুক আজকের এই সুন্দর অনুষ্ঠান প্রাঙ্গণ। এই সপ্তাহে পুরো হেলদি খেয়েছি। প্রদীপ প্রজ্বলনের সময় একটু শঙ্খধ্বনি আমরা চেয়ে নেব, একটু উলুধ্বনি। মাঙ্গলিক কর্মের মঙ্গলময় সূচক প্রদীপ, সেই প্রদীপের সলতেতে অগ্নিস্ফুলিঙ্গের মাধ্যমে অন্ধকারকে দূরীভূত করে এক আলোক রোশনাইয়ের জগতে আমরা ফিরে যাব। সাথে সাথে মনের গভীরে অন্ধকারকে টেনে এক আলোর আভা ফিরে আনব। শুভং করতু কল্যাণম আরোগ্যং সুখ সম্পদম শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। দীপজ্যোতি পরম ব্রহ্ম দীপজ্যোতি জনার্দন দীপ হরতু মে পাপং দীপজ্যোতি নমস্তুতে। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুমা মৃতগময়। এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অসৎ ভাবনা থেকে আমরা সৎ ভাবনায় ফিরে যাব, অন্ধকার থেকে আলোর জগতে ফিরে যাব, মৃত্যুর ভাবনা থেকে আমরা অমৃত লোকে ফিরে যাব। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করবেন অনারেবল শ্যামলী চক্রবর্তী, স্টেট কনভেনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল INO। একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি। শ্রদ্ধা জ্ঞাপন পর্ব সম্পন্ন হলো, দীপ প্রজ্বলন পর্ব সম্পাদন করে ফেলেছি আমরা। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান পর্ব সম্পাদন করে ফেললাম। তারপরেই মঞ্চে উপবিষ্ট অতিথিদেরকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন সিদ্ধেশ্বরী যোগা কেন্দ্রের শিক্ষার্থীদের সম্মানীয় মাতাশ্রীরা। তাই ওনারা প্রস্তুত থাকুন। অতিথিদেরকে পুষ্পস্তবক, মাল্য, বিজয়ী ব্যাজ এবং উত্তরীয় পরিধানের মাধ্যমে আমরা সম্মাননা জ্ঞাপন করব। সর্বপ্রথম আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামলী চক্রবর্তী মহোদয়াকে আমরা চন্দনের টিপ, পুষ্পস্তবক, বিজয়ী ব্যাচ এবং উত্তরীয় পরিধানের মাধ্যমে
আজকের অনুষ্ঠানের যিনি আয়োজক সিদ্ধেশ্বরী যোগা কেন্দ্রের কর্ণধার লক্ষ্মীকান্ত সামন্ত মহাশয়, উনি সম্মাননা জ্ঞাপন করাচ্ছেন ওনারই যোগা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাতসীদের মাধ্যমে। একটু শঙ্খধ্বনি। চলছে সম্মাননা জ্ঞাপন পর্ব, চলছে বরণ্য জ্ঞাপন পর্ব সিদ্ধেশ্বরী যোগা কেন্দ্রের। একটু করতালি, একটু উলুধ্বনি। আজকে আমরা আপ্লুত, আমরা গর্বিত, আমরা অভিভূত। সম্মানীয় শ্যামলী চক্রবর্তী, যিনি স্টেট কনভেনার, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শ্বেত চন্দনের টিপ মাল্যদানের মাধ্যমে আমরা ওনাকে সম্মাননা জ্ঞাপন করলাম। এই মালা শুধু ফুলের মালা নয়, এই মালা পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন। তাই করতালি। নতুন ভাবে নতুন মুলুকে আমরা ওনাকে বরণ করে নিলাম পুষ্পের স্তবকের। সিদ্ধেশ্বরী যোগা কেন্দ্রে যারা শিক্ষার্থী, ওনাদেরই মাতাশ্রীরা আমাদের অতিথিবৃন্দদেরকে বরণ করে নিচ্ছেন। সমস্ত অতিথিদেরকেই বরণ করব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বিজেতা ব্যাচ করিয়ে দিচ্ছি শ্যামলী চক্রবর্তী মহোদয়কে। যোগা শিক্ষাতে এক পটচিত্র আমরা তুলে দেব শ্যামলী চক্রবর্তী মহোদয়কে আবদ্ধ করব সিদ্ধেশ্বরী যোগা শিক্ষা কেন্দ্রের মাধ্যমে। সম্পাদন করলাম আমরা প্রধান অতিথিকে সম্মাননা জ্ঞাপন করব। আজকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে সিদ্ধেশ্বরী যোগা কেন্দ্র সম্মানীয় মোহিত বরণ আচার্যের নাম ওনারা ঘোষণা করেছেন। একটু করতালি নিয়েছেন, চেয়ে নেব অনুষ্ঠানের সভাপতি হিসাবে। চলছে বরণ্য পর্ব, যে পর্ব চন্দনের টিপ যার কপালে আমরা পরিয়ে দিলাম সেই লীলা দত্ত সিংহ মহাশয়াকে, ইলা দত্ত সিংহ মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ। উনি আপনারা বিস্মিত হবেন, আমি যার নাম ঘোষণা করলাম উনি সুদূর ঝাড়গ্রাম থেকে এসেছেন। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, সিলভার, গোল্ড এবং ব্রোঞ্জ পদক প্রাপ্ত, এবং উনি অলিম্পিকেতেও যোগদান করেছিলেন ওনার বিশেষ অ্যাথলেটিক পারফরমেন্সের মাধ্যমে। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একে একে পুষ্প, মাল্য, চন্দনের ফোঁটা দিয়ে অতিথি বরণ পর্ব আমরা করছি। আমরা পরিয়ে দিলাম উত্তরীয়, পরিয়ে দিচ্ছি বিজয়ী ব্যাচ করছে। ওনাদের উদ্দেশ্যে একটু করতালি। ওনারা শিক্ষার্থীদেরই গার্ডিয়ান। সুন্দর সুশৃঙ্খল ভাবে ওনারা পদ্ধতিগত ভাবে নিয়ম নিষ্ঠা পালন করে এই বরণ পর্বগুলো ওনারা চালিয়ে যাচ্ছেন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানীয় শিক্ষক শঙ্কর সামন্ত মহাশয়। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশিষ্ট সমাজসেবী নন্দদুলাল দিন্দা মহাশয়। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় বক্সিবাবু মহাশয়। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় পাড়াইবাবু মহাশয়। মঞ্চে উপবিষ্ট আরো জ্ঞানী গুণী অতিথিবর্গ মহোদয়েরা। অমিত শাসন মহাশয়, শঙ্কর সামন্ত মহাশয়, সিদ্ধেশ্বরী যোগা শিক্ষা কেন্দ্রের অনারেবল প্রেসিডেন্ট, ওনাকেও আমরা সম্মাননা জ্ঞাপন করছি। আমরা পুষ্পস্তবক তুলে দিচ্ছি
আমরা বিজয়ী ব্যাচ পরিয়ে দিচ্ছি, আমরা ত্রিরঙ্গা উত্তরীয় পরিয়ে দিচ্ছি। যে উত্তরীয় ভালোবাসার প্রগাঢ়তার এক কারক, যে বিজয়ী ব্যাচ আমাদের সত্যনিষ্ঠা এবং নিয়মানুবর্তিতার কারক, এবং যে পুষ্পস্তবক আমাদের মনের অন্ধকারকে দূরীভূত করে সুন্দর সতেজ এক ভাবনার কারক। তাই লক্ষ্মীকান্ত সামন্ত মহাশয়ের সুন্দর পদ্ধতিগত সম্মাননার যে পর্ব, সেই পর্ব সত্যি আপ্লুতময়, আবেগময়। ডায়মন্ড হারবার থেকে আমাদের সম্মানীয় বিচারক সংগ্রাম বসাক স্কুলের যদি প্রধান শিক্ষক মহাশয় থেকে থাকেন, আমরা আপনাকে আহ্বান করছি, আপনি মঞ্চে চলে আসুন। আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে সঞ্চালকের ভূমিকা পালন করছে আমাদের সকলের খুব প্রিয়, আমার মানে খুব কাছের একজন সিদ্ধাদিত্য আচার্য। একটু জোরে হাততালি, এত সুন্দর ভয়েস, এত সুন্দরভাবে সঞ্চালনা করার জন্যে ওনাকে আমাদের সিদ্ধেশ্বরী যোগ শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে চন্দনের ফোঁটা এবং পুষ্প এবং সেই সঙ্গে একে একে আমাদের যে আজকে উত্তরীয় সব একে একে ওনাকে প্রদান করছি। সকলে একটু জোরে হাততালি সিদ্ধাদিত্য আচার্যের জন্যে। আর সুন্দর, সত্যি এই প্রোগ্রামটাকে আমি সকলের কাছে ঠিকমতো পৌঁছাতে পারি না, আমার ফোনেতে এক কথাতেই সবাই যে উপস্থিত হয়েছে তার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি যেতে পারি না। আমি বিভিন্ন ব্যস্ততার জন্য বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি এইসব কাজে যুক্ত। আপনারা জানেন বছরের শেষ বিভিন্ন স্কুলের প্রোগ্রাম, সেটা একটা দায়িত্বের, সেই কারণে আমি সবার কাছে ঠিক সময় মতো পৌঁছাতে পারি না। জানি না কতটা আমি এই প্রোগ্রামটাকে আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আমি সঞ্চালনের কাজ এখন সিদ্ধাদিত্য আচার্য মহাশয়ের আসে তুলে দিচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের যিনি আয়োজক, যিনি তত্ত্বাবধায়ক, সেই সিদ্ধেশ্বরী যোগা কেন্দ্রের কর্ণধার সম্মানীয় লক্ষ্মীকান্ত সামন্ত মহাশয়কে বরণ করে নেবেন রবিশঙ্কর মাঝি মহাশয়। উন্নত চিন্তা ভাবনার কারণেই আজকে আমরা সমবেত, তাই ওনার জন্য একটু করতালি। আমাদের স্মারক দেওয়ার পর্ব চলছে, আমরা স্মারক সম্মান করব সমস্ত অতিথিদেরকে। পর্ব চালিয়ে যাচ্ছি। সমস্ত অসীম বেরা মহাশয় হাতিশাল হাই স্কুলের সম্মানীয় শিক্ষক। স্মারক মানেই সম্মাননা, স্মারক মানেই আজকের অনুষ্ঠানের একটা স্মৃতি, যে স্মৃতি আমরা বাড়িতে নিয়ে যাব, যে স্মৃতি বাড়িতে হয়তো আজকে দিনটা চলে যাবে, আগামী বছর বা আগামী মাসে ওই স্মারক মনে করিয়ে দেবে আমাদের একত্রিত আজকের অনুষ্ঠানের সুন্দর মুহূর্তগুলোকে। আজকের প্রথম পর্যায়ে অনুষ্ঠানের যে যোগা কম্পিটিশন, ওই কম্পিটিশনের যারা বিচারক মন্ডলীরা ছিলেন, আপনারা একটু মঞ্চে চলে আসুন। আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা নির্বাচন করতে পেরেছি কলা কুশলের দিক থেকে কারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। আপনারা অনুগ্রহ করে একটু মঞ্চে আসুন। আজকের সম্মানীয় ন্যাশনাল, স্টেট এবং ইন্টারন্যাশনাল বিচারক মন্ডলীরা, আমাদের স্মারক সম্মাননা জ্ঞাপন পর্ব চলছে, কেউ চলে যাবেন না। এত সুন্দর অনুষ্ঠান আপনারা উপভোগ করুন, সবাই বসুন, উপভোগ করুন। হয়তো কষ্ট হচ্ছে আপনাদের, বাইরে ঠান্ডা।
শ্যামলী চক্রবর্তী মহাশয়া আপনাদের মধ্যে যাচ্ছেন আপনাদের সাথে এক ফ্রেমবন্দি আলোকচিত্রকে বাঁধিয়ে রাখার জন্য। সম্মানীয় শ্যামলী চক্রবর্তী মহাশয়া আপনাদের সামনে উনি স্বইচ্ছাতে এগিয়ে যাচ্ছেন। আপনাদের সাথে একক ফ্রেমেতে উনি একটা আলোকচিত্র ওনার স্মার্টফোনেতে উনি নিয়ে যেতে চান। যে চিত্র শুধু ওনার সাথেই থাকবে না, সরকারি বেসরকারি বিভিন্ন মণ্ডলীতে সেই চিত্রকে উনি পৌঁছে দেবেন। আমরা সম্মানীয় আশিস মাইতি মহাশয়কে বরণ করে নিচ্ছি। হয়তো মঞ্চে বরণ করলেই ভালো হতো, তো আমাদের সম্মানীয় অতিথিবৃন্দরা, সম্মানীয় শ্যামলী চক্রবর্তী মহাশয়া আপনাদের মধ্যে উপস্থিত। উনি একটি ফ্রেমেই আপনাদেরকে নিয়ে যেতে চান। ওনার অনেক উন্নত মানসিকতা, অনেক উন্নত চিন্তা ভাবনা, সবাইকে একক করে নিয়ে চলার যে ক্ষমতা, সেই ক্ষমতা আমরা বিগত বৎসরে দেখেছি, এ বৎসরও আমি দেখলাম। উনি সবাইকে নিয়ে চলতে চান, সবাইয়ের সাথে সবাইয়ের হাতে হাত মিলিয়ে উনি চলতে চান। অনারেবল স্টেট কনভেনর INO গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বন্ধন, সবাইয়ের সাথে থাকার একত্রিত এক মেলবন্ধন। যে মেলবন্ধন আমরা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী শ্যামলী চক্রবর্তী মহাশয়ের মাধ্যমে। সম্মানীয় বিচারক মন্ডলীরা আপনারা মঞ্চে চলে আসুন। আপনাদের অবলক দৃষ্টি শ্যামলী চক্রবর্তী মহোদয়ের দিকে। যে ভাবনা আপনারা ভাবিত, সেই ভাবনাকে প্রস্ফুটিত করুন আমাদের এই মঞ্চের প্রাঙ্গণ থেকে। ভালোবাসার মেলবন্ধন শ্যামলী চক্রবর্তী মহাশয়কে ঘিরে সবাই আপ্লুত, গর্বিত, অভিভূত ওনাকে কাছে পেয়ে। দিদি আসুন, আমার কথাটা শুনুন, সবাই পাবেন। এইদিকে ঘুরে যান, সবাই এইদিকে ঘুরে যান, সবাই এইদিকে ঘুরে যান। সবার ছবি অফিসিয়াল ভাবে যাবে। আমরা উদ্বোধনী সঙ্গীত শুনে নেব শুভন্তি শিল্পীর গলাতে। তো তারই মধ্যেই একটি শিল্পী ঝড় আমরা দেখতে পাচ্ছি শ্যামলী চক্রবর্তী মহাশয়কে ঘিরে। সঞ্চয়িতা ঘোড়া বক্সি মহাশয় সুকণ্ঠে আমরা শুনে নেব আজকের অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত। খুবই সুন্দর সুগন্ধি শিল্পী, তাই একটু পরিবেশটাকে স্বাভাবিক আমরা করে নেই। মেজরপথীদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই আজকে আমাদের আনাগোনা, আজকে চাঁদের হাট। মিসেস শ্যামলী চক্রবর্তী মহাশয়া আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনাকে জানাই আমার যথাযোগ্য সম্মান ও সশ্রদ্ধ প্রণাম, এবং মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দদের জানাই আমার যথাযোগ্য সম্মান ও সশ্রদ্ধ প্রণাম। এখন আমি একটি ডিভোশনাল সং পরিবেশন করছি।
তো ফটো অসংখ্য ধন্যবাদ সঞ্চয়িতা ঘোড়া বক্সী মহাশয়াকে। তো আমরা উদ্বোধনী সঙ্গীত আমরা শুনে নিলাম ওনার কণ্ঠে। আমরা একটি নৃত্য দেখে নেব। তো মাইকম্যান তোমরা একটু নামিয়ে নাও। আপনারা একটু অনুগ্রহ করে আসন গ্রহণ করবেন। আমরা প্রত্যেকেই অবগত যোগা মানে নিয়ম শৃঙ্খলা, যোগা মানে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক বিকাশ, যোগা মানে অনুশীলন, যোগা মানে নিয়মানুবর্তিতা। তাই আজকের অনুষ্ঠানের কেন্দ্রকে সামনে রেখে আপনারা সবাই একটু আসন গ্রহণ করুন, শান্ত থাকুন। শুধু ছোট্ট ছোট্ট যারা ছেলেরা, তোমরা যারা কোলাহল করছো, একটু তোমরা আসন গ্রহণ করো। আমি গার্জেনদেরকে বলবো, যে সমস্ত মায়েরা আপনারা দাঁড়িয়ে পড়েছেন, আপনারা একটু বসে আমাদের পরিবেশটিকে একটু সুশৃঙ্খল করে দেন, আমাদের বিশেষ অনুরোধ।
আমরা একটি নৃত্য দেখে নেব শান্তি পাজার কলাকুশলীতে। শান্তি পাজা, ছোট্ট শিল্পী, ক্ষুদে শিল্পী, শিশু শিল্পী। সম্মানীয়া ইলা দত্ত সিংহ মহাশয়া, শ্যামলী চক্রবর্তী মহাশয়াকে এক বিজয়ী ব্যাজ এবং উত্তরীয় পরিধানের মাধ্যমে ভালোবাসার বন্ধনকে প্রগাঢ় করছেন। দত্ত সিংহ মহাশয়া শ্যামলী চক্রবর্তী মহাশয়াকে উত্তরীয় এবং ব্যাজ পরিধানের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ দুজনকেই। খুবই সাধারণ ভাষায় বোঝাবো যে প্রাকৃতিক চিকিৎসা কি আর প্রাকৃতিক চিকিৎসা কিভাবে করা যায়। এই গ্রাম থেকে প্রাকৃতিক চিকিৎসা শুরু হয়, কারণ গ্রামের প্রাকৃতিক চিকিৎসাটা পাওয়া যায়, শহরে আমরা চাইলেও সেটা করতে পারি না। তো তার এক্সাম্পলে আমি বলবো যে এখানে ধরুন কেউ ন্যাচুরোপ্যাথি জানেন না, প্রাকৃতিক চিকিৎসা জানেন না, তাই আমি চলে যাবো অ্যানিমেলসের দিকে। কারণ আমরা অসুস্থ হলে আমরা এলোপ্যাথি ডক্টর দেখাই, ওষুধ খাই, জানতো সবাই। এলোপ্যাথি কে জানেন? এলোপ্যাথি ডক্টর, এলোপ্যাথি সবাই ট্রিটমেন্ট করে না, তো এখানে সবার হাত ধুবে। কিন্তু প্রাকৃতিক চিকিৎসা কি, প্রাকৃতিক চিকিৎসারও ডাক্তার হয় সেটা কেউ জানেন না, তাই না? তো তাহলে কি মনে হয় এখানে একটা প্রাকৃতিক চিকিৎসালয় হওয়া দরকার? আমার তো উদ্দেশ্য তাই, কিন্তু এখানে তো দেখলাম কেউ কিছুই জানে না, অথচ আপনাদের ঘরে কিন্তু ভর্তি, সমস্ত জিনিস ভর্তি। তো আমি বোঝাবো যে আমাদের এটা 5th ন্যাচুরোপ্যাথি ডে উপলক্ষে পুরো বিশ্বতে 1000 ক্যাম্প হবে, আরোগ্য শিবির ক্যাম্প।
ওয়েস্ট বেঙ্গলে এখন আপনি অনেকগুলো ক্যাম্প করেছি, তো আমি এটা বোঝাবো যে সকালবেলা যখন আপনারা ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে উঠে আপনারা কি করেন? ফার্স্ট ঘুম থেকে উঠে কি করেন? ঘুম থেকে উঠে কি করেন বলুন? আচ্ছা লক্ষ্মীকান্ত, তুমি এখানে আসো। তো আমি লক্ষ্মীকান্তের কাছে জিজ্ঞেস করবো, কারণ ওর বাড়িতে কিন্তু সমস্ত জিনিস আমি দেখলাম বিদ্যমান। তো সকালে উঠে তুমি কি করো? সকালে উঠে সাধারণত একটু ব্রাশ করার পর খালি পেটে আমাদের তুলসী গাছ আছে, লাল তুলসী, সাদা তুলসী, কোনোদিন তুলসী পাতা, তার সঙ্গে কাঁচা হলুদ এবং আমাদের আরও কিছু ন্যাচারোপ্যাথির গাছের পাতা আছে, সেগুলো আমরা একটু তিতা, কালমেঘের পাতা আছে, এগুলো কালমেঘের পাতা সব দিন খাওয়া উচিত নয়, ওটা সপ্তাহে শীতের সময় 2 দিন খাওয়া যেতে পারে এবং গ্রীষ্মের সময় সপ্তাহে 1 দিন করে কালমেঘের পাতা, তুলসী এবং সপ্তাহে 1 দিন করে হলুদ, এটা চিবিয়ে খাওয়ার পর তারপরে আমরা 1 গ্লাস, যার যেমন সুবিধা সেরকম ঠান্ডা জল খাওয়া উচিত, এটা করা হয় সকালে। আচ্ছা, ঠান্ডা জল খাওয়া, ওকে। আমি এখন আপনাদের কিছু শেখাচ্ছি যেটা ন্যাচুরোপ্যাথি যদি শিখতে চান। থ্যাংক ইউ। সকালে সবাই উঠে কালকে থেকে এই জিনিসটা আপনাদের করতে হবে। একটা কথা নিশ্চয়ই শুনেছেন, সকালবেলা বাসি মুখে জল খেতে হয়, সবাই জানেন তো? সেটা অমৃত। তো কোন জলটা সকালবেলা বাসি পেটে খেলে অমৃত হবে সেটা কতদিন জানেন? কেউ কি উত্তর দিতে পারবে? সকালবেলা কোন জলটা খেলে অমৃত হয় কেউ বলতে পারবেন? 1 গ্লাস পরিমাণ গরম জল, মানে খালি পেটে তো? ঈষৎ উষ্ণ, বাসি মুখে খালি পেটে, তাহলে অমৃত হয়ে গেল। মানে এটা তাহলে আমি এটা একটু বুঝাই, আর কেউ বলো। আমি যেটা করি, ওই তামার ঘটি বা এতে করে জলটা রাখা হয়, তারপর সকালে ওটা খাই। দেখুন, এখানে সবাই সবকিছু জানে, কিন্তু আমি এখন কিছু কোশ্চেনের মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দেবো যে আমরা খাবার খাচ্ছি, কিন্তু কোন জলটা অমৃত সেটা আমাদের জানতে হবে। যে সকালবেলা উঠে সবাই বললাম আমরা যে বাসি মুখে, বাসি পেটে, খালি মুখে কিছু না খেয়ে, কেউ বলছে ঠান্ডা জল, কেউ বলছে গরম জল, আমি মেনে নিলাম, কিন্তু এই জলটা অমৃত তখনই হবে। আমি তার আগে একটা কোশ্চেন করবো, রাত্রে কে কে ব্রাশ করে শোন? হাত ওঠান, কে কে রাত্রিবেলা ব্রাশ করে শোন? সত্যি তো? তো দেখুন, রাত্রিবেলা যারা ব্রাশ করে শোবে সেই মানুষগুলো যদি সকালে উঠে জল খায় সেটা হবে অমৃত, কিন্তু রাত্রিবেলা যে ব্রাশ করে শোবে না সেই জলটা যদি সকালবেলা উঠে বাসি মুখে পান করে সেটা হবে বিষ। সেটা কেন? তার পিছনে লজিক, সায়েন্স দিয়ে আমি সবকিছু বোঝাবো। কারণ সারাদিন যে আমরা খাদ্য খাবারগুলো খাই সেগুলো আমাদের দাঁতের মধ্যে আটকে থাকে, পুরো রাত আমরা ঘুমোই, তারপরে সেই কীটাণুগুলো দাঁতের মধ্যে লেগে থাকে। তো যখন সকালবেলা উঠে আপনি জল খাবেন, তাহলে সেই জলটা কি অমৃত হবে? হবে কি? তাহলে আমরা খাচ্ছি তো সবই, কিন্তু না জেনে না বুঝে আমরা সবকিছু খাচ্ছি। তো আজকের থেকে সবাই এখানে সংকল্প নিন যে আজকে সবাই রাত্রে ব্রাশ করে শুবো, আর প্রতিদিন রাত্রিবেলা ব্রাশ করে শুবো। সকালবেলা ব্রাশ না করলেও কিছু হয় না, কিন্তু রাত্রিবেলা ব্রাশ করে ঘুমোতেই হয়, এটা আমাদের ডেলি রুটিনে। আপনারা মনে হয় দিনের বেলা স্নান করেন, কিন্তু আমরা কি বলি? রাত্রিবেলা ঘুমানোর সময় স্নান করতে হয়, 2 বার স্নান করতে। এটা কেন? কারণ সারাদিন আমাদের শরীরে ধুলো বালি, অনেক জায়গায় ঘুরি ফিরি, অনেক রকম এনার্জি শরীরের মধ্যে আসে, সেই জন্য রাত্রে ঘুমানোর আগে স্নান করে ঘুমোতে হয়, দাঁত ব্রাশ করে ঘুমোতে হয়, একটা মেডিটেশন করতে হয়, ঘুমানোর আগে পজিটিভ এনার্জি নিয়ে আমাদের ঘুমোতে হয়। তো তাহলে আমাদের শরীরের অনেক বেনিফিট হয়। তাহলে বুঝতে পারলেন যে সকালবেলা আমাদের কোন জলটা খেতে হবে, কিভাবে খেতে হবে, এটা ফার্স্ট টিপস। তারপরে আপনাদের কি করতে হবে, যেমন ও বললো তুলসী পাতা বা আরো কিছু পাতা বললো, ঠান্ডা জল বললো, তো আমি এটা একটা জিনিস বোঝাবো, একটা ক্রিয়া হয়। তো সকালবেলা আপনারা জল খেয়ে গরম জল করবেন, তাতে লবণ দিবেন, লবণ দিয়ে যতটা পারবেন ঢক ঢক করে জলগুলো খাবেন, যতটা পরিমাণে পারবেন, খেয়ে শরীরে একটু বেন্ড করবেন, বেন্ড করে আপনাকে বমি করতে হবে। যদি আমরা যেমন অটোমেটিক হয়ে যায়, যদি আপনারা আঙ্গুল দিয়ে বমি করতে পারেন তো আঙ্গুল দিয়ে করবেন, এমনি হচ্ছে এমনিও বমি করবেন। তাহলে এই যে বমি করাটা, এই ক্রিয়াটার নাম কি কেউ কি জানেন? হ্যাঁ, তাহলে এই যে ক্রিয়াটা,
এটা একটা ব্রাহ্মণ দতি, অনেকে নাম নিশ্চয়ই শুনেছেন, যারা পড়াশোনা করেছে তারা জানে। এটা যদি আপনারা সকালবেলা করেন, পেটের যত রকম অসুখ, সমস্ত অসুখ থেকে আপনি মুক্ত হবেন বিনা ওষুধ খেয়ে। তাহলে কি এটা কি বিরাট বড় একটা আমি প্রক্রিয়া বললাম যে আপনারা করতে পারবেন না? তো এটার পিছনে আমি আরো পিছনে যাব, যে ন্যাচুরোপ্যাথি বোঝানোর জন্য, যে আজকে আপনাদের জ্ঞান ছিল না, আমি জ্ঞান দিলাম। কেন দিলাম? আমি পড়াশোনা করেছি, এটা শিখেছি, কিন্তু এটা আমি বোঝাবো অ্যানিমেলস দিয়ে। কারণ ন্যাচুরোপ্যাথি যদি আমাদের বুঝতে হয়, অ্যানিমেলস দিয়ে বুঝতে হবে। আপনারা দেখবেন, আমার মনে এখানে অনেকেই লক্ষ্য করেছেন, একটা কুকুর যখন ওর শরীর অসুস্থ থাকে তখন ঘাস খায়, দেখেছেন কি? তো কুকুর কি করে? ঘাস খেয়ে বমি করে। কুকুর কি ন্যাচুরোপ্যাথি নিয়ে পড়াশোনা করেছে? সে কি কোনো ডক্টরের কাছে যায়? তাহলে যদি একটা কুকুর ভগবান দিয়েছে ঘাস খেয়ে বমি করে সুস্থ থাকা, তাহলে আমরা কেন পারবো না 1 গ্লাস জল খেয়ে বমি করা? পারবেন তো? তাহলে হাত উঠুন সবাই, হ্যাঁ কালকের থেকে করব, বমি করব। তো 15 দিন আপনারা করে দেখুন, শরীর সুস্থ হবেই হবে। তারপরে আমি একটা জিনিস বোঝাচ্ছি, যে আমরা মাটি দিয়ে চিকিৎসা করি। আপনাদের এখানে দেখলাম অনেক মাটি আছে। এখন মাটি দিয়ে যে চিকিৎসা করাবেন, আমরা জ্বর হলে মাটির লেপ দিই, পেট খারাপ হয় মাটির লেপ দিই, পুরো শরীরে মাটির লেপ দিয়ে আমরা ট্রিটমেন্ট করাই। তো এখন এই মাটির লেপটা আমি যদি বলি, মাটির লেপটা আপনি কালকে থেকে লাগানো শুরু করেন, তো এই মাটিটা তুলবেন, তুলে আপনি জলের মধ্যে মিক্স করবেন, লাগাবেন, তাহলে কি কাজ হবে? প্রসেস আছে। প্রসেসটা ইন শর্ট আমি বলছি, যে এই মাটিটা যদি আপনাদের বানাতে হয়, জানতে হয়, তাহলে আমি কি বলবো, কম করে 2 ফিট নিচে। আপনারা আগেকার দিনে নিশ্চয়ই দেখেছেন যে মাটি লাগিয়ে কুস্তি করতো, দেখেছেন তো? সেটা কিন্তু মাঠ থেরাপি। তখনকার লোক হয়তো মাঠ থেরাপিটা জানতো না, কিন্তু মাটির খেলা বলতো, কুস্তি যেটা হয়। তো এগুলো কেন করতো? এটা ঈশ্বর দিয়েছেন। তো ওই মাটিটা লাগিয়ে কুস্তি করলে ওর ব্লাড সার্কুলেশন হতো, প্লাস পুরো মাটিটা শরীরকে ক্লিন করতো। কারণ আমাদের শরীরে অনেক হিট থাকে। বাবু একটু শান্ত হয়ে বসো। তাহলে আমি যেমন বললাম, মাটিটা ডিপে তুলতে হয়, ডিপে তোলার পরে তার প্রসেস আছে, মাটিটাকে শুকাতে হয়, শুকানোর পরে তারপরে ভেজাতে হবে, অনেক লম্বা প্রসেস। তো খুবই সাধারণ, সবাই করতে পারেন। কালো মাটি হলে আরো ভালো। কাচের বয়ামে মাটিটা শুকিয়ে ভালো করে ধুয়ে কাচের বয়ামে যদি রেখে দেন, জ্বর হয়। বাবু একটু শান্ত হয়ে বসো। তো যাদের বাচ্চা একটু চুপ করলে ভালো হয়। তো এই কাচের বয়ামে যদি আপনি রেখে দেন, আপনার জ্বর হবে, একটু পট্টি লাগিয়ে রাখবেন, মানে মাটির লেপ গুলিয়ে। পেটে ব্যথা হবে, পেটের মধ্যে লাগিবেন। আর যারা জানে এখানে প্রাকৃতিক চিকিৎসা, মনে হয় অনেকেই জানে না, বা জানে, আমি জানার নেই, তাহলে পুরো শরীরেও আপনি সেই মাটির লেপ লাগিয়ে তারপরে উষ্ণ জল দিয়ে ওটাকে পরিষ্কার করে দিতে হয়। এখন আমি আবার যাবো অ্যানিমেলসে, যে আমি পড়াশোনা করেছি, আমি জানি যে এই মাটিটা কি করে বানাতে হয়। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কি, একটা কুকুর যখন শরীর অসুস্থ হয়, দেখবেন মাটি অনেকটা ডিপ করে, দেখেছেন কিনা? কতজন দেখেছেন? সেই মাটির মধ্যে গিয়ে কিন্তু কুকুর বাচ্চা দেয়, দেখেছেন না? তাহলে কুকুর কি পড়াশোনা করেছেন ন্যাচুরোপ্যাথি নিয়ে? কুকুর কি কোনো ডাক্তারের কাছে যায়? তাহলে যদি একটা অ্যানিমেলস পারে, আমরা এইটুকু টিপস কেন করতে পারবো না? ওষুধ লাগছে না, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে যে কিছু হলে, যেমন বাচ্চারা পড়ে যায়, রক্ত বের হচ্ছে। আজকেই আমাকে ওরা নিয়ে গেছিল ফুলের বাগানে, ওখানে গাঁদা ফুলের পাতা এখানে নেই, থাকলে আমি দেখাতে পারতাম। তো আমরা ছোটবেলায় দেখতাম যে আমাদের হাত দিয়ে যখন রক্ত পড়তো, ওই গাঁদা ফুলের পাতার রস যদি থেতলে লাগিয়ে দিতেন, রক্ত পড়া বন্ধ। কিন্তু আজকাল কি হয়, ওই বাচ্চারা যদি পড়ে যায়, একটুকু রক্ত বেরোয়, মা বাবা এতটাই অস্থির হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যায়, গিয়ে ইঞ্জেকশন লাগাবে, কতগুলো অ্যান্টিবায়োটিক দিবে। কিন্তু এটা কি ঠিক? ভগবান তো দিয়েছেন ওই গাঁদা ফুলের পাতা দিয়ে রক্ত বন্ধ করা যায়, সিঁদুর দিয়ে রক্ত বন্ধ করা যায়, কিন্তু আমরা ওগুলোকে ইউজ করছি না। আমাদের কাছে সময় নেই, আমরা ডাক্তারের কাছে গিয়ে লম্বা লম্বা লাইন দিয়ে ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক। আমি যদি আপনাদের বলি সকালবেলা উঠে কাঁচা হলুদ খেতে, আপনারা খাবেন না, সময় নেই। কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধের যদি বড় বড় বোতল বাচ্চাদের খাওয়াতে বলি, আপনারা কিন্তু ঠিক খাবেন। তার মানে এই না যে আমি এলোপ্যাথির বিপক্ষে, আমি কারোর বিপক্ষে না, কিন্তু আমি বলছি যে এই যে ছোট বাচ্চাটা, আপনারা বড় হয়ে গেছেন, এলোপ্যাথিদের আদত হয়ে গেছে, এই বাচ্চাটাকে যদি আপনি ছোট থেকে অভ্যাস করেন, সকালবেলা কাঁচা হলুদ ছোট্ট একটা পিস, আপনাদের তো এত মাটি, কাঁচা হলুদের একটা টুকরো, একটু গুড়, 4-5টা তুলসী পাতা, কারি পাতা থাকলে কারি পাতা চিবিয়ে চিবিয়ে বাচ্চাকে দিন,
তারপরে বাচ্চাকে ঈষদুষ্ণ 1 গ্লাস জল। এখন এই জলটা যে আপনারা খাচ্ছেন, আপনাদের বুঝতে হবে এই জলটা কি করে খাচ্ছেন। সবাই হাত উঠাবেন। এখানে আমি দেখলাম একটু আগে যে বললো একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন যাকে অ্যানাউন্সমেন্ট করলো, আজকে আমি খেতে বসে দেখলাম উনি কিন্তু খাওয়ার সময় জল খাচ্ছে। আমি ওনাকে বললাম, আপনি খাওয়ার সময় কি করে জল খাচ্ছেন? খাওয়ার সময় তো জল খেতে হয় না। তো দেখুন, আমাদের নামের আগে বা নামের পিছনে বড় বড় অ্যাওয়ার্ড লাগিয়ে নিলেই হয় না। জ্ঞান যদি নিতে হয়, রিয়েল জ্ঞান নিন, ভগবান যেটা দিয়েছে এই প্রকৃতির মাঝখানে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই যে মায়েরা, এখানে যে মায়েরা আছেন, আমাকে একটুকু বলুন যে কতজন নর্মাল ডেলিভারি করেছেন? নর্মাল ডেলিভারি আর কতজন সিজারে ডেলিভারি করেছেন? সিজার, তো সিজারের সংখ্যা বেশি দেখছি। এখন আমি এটা বোঝাবো যে আপনারা গ্রামের মানুষ মানে সমস্ত কাজ করেন, সকালে উঠে ঝাড়ু পোতা বর্তন যা কিছু করেন, সমস্ত কাজ করেন, রান্না করেন, বান্না করেন, সমস্ত করেন। তারপরে যখন আপনারা হসপিটালে যাচ্ছেন, ডক্টর আপনাকে কি বলছে যে আপনার বাচ্চার পজিশন ঠিক নেই, আপনাকে সিজার করতে হবে। আপনি ভয় পেয়ে গেলেন, সিজার করতে হলো। কিন্তু আগেকার দিনের মানুষরা, হয়তো এখানে অনেক পুরনো লোক আছে যে যেটাকে দাই বলা হতো, একজন ভদ্রমহিলা এসে বাড়িতে বাচ্চা করতো। এটা অনেকেই জানেন, পুরনো যারা লোক। আমিও কিন্তু হসপিটালে জন্ম হয়নি, আমার ঠাকুমারা ওইভাবেই জন্ম দিয়েছেন, মানে যারা দাই বলে, যেটা অনেকে শুনেছেন বোধহয়। তো উনি এসে, একটা দাই এসে ন্যাচারাল ভাবে একটা বাচ্চা যদি জন্ম দিতে পারে একটা মাকে, তো উনি কি ডক্টর? উনি কি পড়াশোনা করেছেন? করেননি না। কিন্তু ভগবান ওনার মধ্যে দিব্য শক্তি দিয়েছে। কিন্তু সেই মানুষটাকে আমরা কি দিতাম? আমার তো জ্ঞান নেই, তখন তো নিজেরটা নিজের জ্ঞান নেই, কিন্তু